উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের গল্প সংকলন। ভূত আর ঘুঁতো। ভূত ছিল বেঁটে আর ঘুঁতো ছিল ঢ্যাঙা। ভূত ছিল শেয়ানা আর ঘুঁতো ছিল বোকা। দুজনে মিলে গেল কুল গাছ থেকে কুল পাড়তে। ঘুঁতো কিনা ঢ্যাঙা, সে দুহাতে খালি কুলই পাড়ছে। ভূত কিনা বেঁটে, তাই সে কুল নাগাল পায় না, সে শুধু ঘুঁতোর পাড়া কুল খাচ্ছে। কুল পাড়া হয়ে গেলে ঘুঁতো বলল, কুল কই রে? ভূত বলল, নেই, খেয়ে ফেলেছি। ঘুঁতো বলল, বটে রে, তবে দাঁড়া, লাঠি আনছি। বলেই অমনি ঘুঁতো গেল গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। গাছ বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথা যাচ্ছ? ঘুঁতো বলল, গাছ কাটতে, গাছ নিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। গাছ বলল, আমাকে কাটবে? কি দিয়ে কাটবে? কুড়ুল কই? ঘুঁতো গেল পাথর আনতে। পাথর বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, কুড়ুল আনতে। কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। কেন সে কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। কুড়ুল বলল, আমাকে নেবে? সানাবে কিসে? পাথর কই? ঘুঁতো গেল জল আনতে। জল বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, পাথর আনতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। পাথর বলল, আমাকে নেবে? ভেজাবে কি দিয়ে? জল কই? ঘুঁতো গেল হরিণের কাছে। হরিণ বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, জল আনতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। জল বলল, আমাকে নেবে? হরিণ আসবে, আমাতে নামবে, গা ভিজবে, তবে তো হবে। ঘুঁতো গেল হরিণের কাছে। হরিণ বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, হরিণ আনতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। হরিণ বলল, আমাকে নেবে? কুকুর কই? আমাকে ধরবে কে? ঘুঁতো গেল তাদের কুকুর ভোলাকে ডাকতে। ভোলা বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, ভোলাকে ডাকতে, ভোলাকে দিয়ে হরিণ ধরাতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। ভোলা বলল, আমাকে নেবে? তবে মাখন আনো, নখে মাখি। ঘুঁতো গেল মাখন আনতে। মাখন বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, মাখন আনতে, ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। মাখন বলল, আমাকে নেবে? তবে বেড়াল আনো, চেটে তুলুক। ঘুঁতো বলল, মেনিকে খুঁজতে, মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল আনতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। মেনি বলল, আমাকে নেবে? দুধ দাও, তবে খাই আগে। ঘুঁতো গেল গাইয়ের কাছে। গাই বলল,
এই যে ঘুঁতো, কেমন আছো, কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, গায়ের কাছে দুধ আনতে, মেনি তাকে মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? গাই বলল, দুধ নেবে, খড় আনো, তবে খাই আগে। ঘুঁতো গেল চাষার কাছে। চাষা বলল, এই যে ঘুঁতো, কেমন আছো, কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, চাষার কাছে খড় আনতে, গাইকে দিয়ে দুধ পেতে, মেনি তাকে মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? চাষা বলল, খড় নেবে, আটা আনো, পিঠে খাবো। ঘুঁতো গেল মুদির কাছে। মুদি বলল, এই যে ঘুঁতো, কেমন আছো, কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, মুদির কাছে আটা আনতে, চাষাকে দিয়ে খড় নিতে, খড় নিয়ে গাইকে দিয়ে দুধ পেতে, মেনি তাকে মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না? মুদি বলল, নদী থেকে এই চালনি ভরে জল আনো, নইলে আটা পাবে না। চালনি নিয়ে খুশি হয়ে ঘুঁতো গেল নদীর থেকে জল আনতে। জল তো তাতে থাকে না, তুলতে গেলেই পড়ে যায়। যত তোলে ততই পড়ে। বেলা হলো, বেলা গেল, সন্ধে এলো। ঘুঁতো তবু খালি চালনি ডোবাচ্ছে আর তুলছে, আর খালি ঝরঝর করে পড়ে যাচ্ছে। ঘুঁতো বলল, কি মুশকিল, এখন কি হবে? সেখানে কতকগুলো হাঁস ছিল, তারা প্যাঁক প্যাঁক করে ডাকছিল। তা শুনে ঘুঁতো বলল, আরে তাই তো, ঠিকই তো বলেছে, চালনিতে পাঁক মাখিয়ে নিতে হবে, তাহলেই ফুটো বন্ধ হয়ে যাবে, আর জল ধরবে না। নদীর ধারে পাঁক ছিল, ঘুঁতো তাই নিয়ে চালনিতে মাখালো, ফুটো বন্ধ হয়ে গেল, আর জল পড়তে পারল না। ঘুঁতো তখন হাসতে হাসতে জল নিয়ে মুদির কাছে ফিরে এলো। মুদি তাতে খুশি হয়ে ঘুঁতোকে ঢের আটা দিল। আটা নিয়ে ঘুঁতো গেল চাষার কাছে। চাষা তাতে খুশি হয়ে ঘুঁতোকে খড় দিল। খড় নিয়ে ঘুঁতো দিল গাইকে। গাই তাকে খুশি হয়ে ঢের দুধ দিল। দুধ নিয়ে ঘুঁতো দিল মেনিকে। মেনি তাকে খুশি হয়ে মাখন চেটে ভোলাকে দিল। ভোলা সে মাখন নখে মেখে হরিণ ধরে আনলো। হরিণ গিয়ে জলে নেমে গা ভিজিয়ে এলো। ঘুঁতো তার গা থেকে জল নিয়ে পাথরে দিল। সেই পাথরে কুড়ুল দিয়ে গাছ কাটলো। সেই গাছ দিয়ে লাঠি বানালো। সেই লাঠি নিয়ে দাঁত কড়মড়িয়ে ছুটে গেল কুল গাছতলায় ভূতোকে ধরতে। ভূতো কি ততক্ষণ গাছতলায় বসে? সে তার কত আগেই ছুটে পালিয়েছে। তারপর এক যে রাজা, তার ভারী গল্প শোনার শখ, কিন্তু তা থাকলে কি হয়, রাজামশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না। রাজামশাই বলেন, যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দিব, আর না পারলে কান কেটে নিব। তা শুনে দেশ বিদেশের কত ভারী ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে, কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না। যাবার সময় সকলেই কাটা কান নিয়ে দেশে যায়। গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন তারপর 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 করে গল্পওয়ালা দফা শেষ করে তবে তিনি ছাড়েন। রাক্ষস মরে গেল, তারপর রাজপুত্র বেঁচে গেলেন, তারপর
বউ নিয়ে দেশে এলেন, তারপর ভারী আনন্দ হলো, তারপর আমার কথা ফুরলো, তারপর নোটে গাছটি মুড়লো, তারপর এমনি করে আর কত বলবে। কাজেই শেষে একবার তাকে বলতে হয়, আর আমি জানি না বা আর বলতে পারছি না। তাহলেই রাজা বলেন, তবে গল্প বলতে এসেছিলে কেন? কাট তবে বেটার কান। এই তো ব্যাপার। রাজামশাইয়ের তারপরের শেষও কেউ করে উঠতে পারে না, অর্ধেক রাজ্যও পায় না, লাভের মধ্যে কানটি যায়। সেই দেশে থাকে এক নাপিত। সে বড্ড কুঁড়ে, কিন্তু ভারী শেয়ানা। সে ভাবল, অর্ধেক রাজ্য যদি পাই তবে নেহাত মন্দ হবে না। একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি, না হয় কানটা যাবে। এই বলেই সে জামা জোড়া পরে, মস্ত পাগড়ি বেঁধে, লম্বা ফোঁটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা সেলাম ঠুকে জোড়হাতে বলল, মহারাজের জয় হোক, হুকুম হয় কিছু গল্প শোনাই। রাজা বললেন, ভালো ভালো, কিন্তু আমার শর্ত জানো তো? খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দিব, না পারলে কানটি কেটে নিব। নাপিত বলল, আমার গল্পের আগাগোড়া শুনতে হবে, মাঝখানে থামতে বলতে পারবেন না। রাজা বললেন, তাই সই, আমিও তো তাই চাই। তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ছিলিম 8-10 তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগলো, মহারাজ, এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে। অমনি মহারাজ বললেন, তারপর? সেইখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন। তারপর? তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে 6 মাস লাগত। তারপর? আর সে রাজ্যের মাটি যে কি সুরেশ ছিল কি বলবো। তারপর? তাতে 1 সের ধান বুনলে 10 মণ ধান পাওয়া যেত। তারপর? তাই দেখে রাজামশাই তাঁর রাজ্যের সকল জমিতে ধানের চাষ করালেন। তারপর? আর তাতে ধান যা হলো, সে ধান রাখবার জন্য যে গোলা তৈরি হয়েছিল তার এক ধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না। তারপর? লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সেই ধান গোলায় আনতে। এত বড় গোলা তাতে একেবারেই বোঝাই হয়ে গিয়েছিল, আর একটু হলেই ফেটে যেত। তারপর? তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো, পঙ্গপালে 10 দিক ছেয়ে গেল, আকাশ অন্ধকার, হাওয়া চলবার জো নেই। শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে। তারপর? তারপর? বেটারা এসেছে ধান খেতে, কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন করে গড়া? পঙ্গপালের সাধ্যি কি তাতে ঢুকবে? 10 দিন বেটারা বন বন করে গোলা চারধারে ঘুরে বেড়ালো, বেড়ার কোনোখানে একটা বীজ বার করতে পারল না। তারপর? তারপর? তারপর 11 দিনের দিনে কয়েকটা ডান পিঠে পঙ্গপাল খুঁজে খুঁজে কোত্থেকে গিয়ে একটা বীজ বার করেছে। অনেক ঠেলাঠেলি করলে তা দিয়ে ভেতরে ঢোকা যায়। তারপর? তারপর? তখন তাদের পালের গোদাটা এসে সেই বীধের মুখে বসে বলল, ঠেল তোরে বাপু, সকলে তোরা সবাই মিলে, দেখি ভেতরে ঢুকতে পারি কিনা। তারপর? তারপর? ওহ, সে কি বিষম ঠেলাঠেলি! গোদা বেটা চ্যাপ্টা হয়ে গেল, তবু বলল ঠেল ঠেল। তারপর? শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভেতরে ঢুকলো। তারপর? ঢুকে একটি ধান মুখে করে নিয়ে বীধের কাছে এসে বলল, এবারে আমাকে টেনে বার কর। তারপর? ওহ, সে কি টানাটানি! আর একটু হলেই বেটা ছিঁড়ে যেত। যা হোক, অনেক কষ্টে সে ধানটি নিয়ে বাইরে এলো। তারপর? তারপর আর এক বেটা গিয়ে বসেছে সে বীধের মুখে, আর তেমনি ঠেলাঠেলির পর ভিতরে ঢুকেছে। আর একটি ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে। তারপর? তারপর আরেকটা বেটা, তারপর আরেকটা বেটা, তারপর আরেকটা বেটা, তারপর আরেকটা বেটা,
রাজামশাই যতই বললেন তারপর নাপিত ততই খালি বলে, আর একটা বেটা। দণ্ডের পর দণ্ড এইভাবেই গেল। রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু না শুনে উপায় নাই। বলছেন আগাগোড়া শুনবেন, থামিয়ে দিতে পারবেন না। সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন, আরে আর কত বলবে, এখনো কি শেষ হলো না? নাপিত জোড়হাতে বলল, সে কি মহারাজ, সবে তো আরম্ভ। গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে, এখনো গোলা ধানে বোঝাই, আকাশ পঙ্গপাল অন্ধকার। কাজেই আর কি করা যায়? আরো দুদিন বসে পঙ্গপালের কথা শুনলেন। তারপর আর কিছুতেই থাকতে না পেরে কেঁদে বললেন, আমার ঢের হয়েছে বাবা, অর্ধেক রাজ্য নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি। তখন নাপিতের খুব মজাই হলো। খুদ ধরা ছেলে। বিলাতে 4টি ভাই একদিন এক জায়গায় বসিয়া কথাবার্তা কহিতেছিল। তাহাদের আলাপের বিষয় কে কি করিবে। সকলেরই মনে ইচ্ছা একটা কিছু হওয়া চাই। সকলের একটা কিছু তো আর এক রকমের হয় না। তাই 4 ভাই 4 রকম কথা বলিল। একজন বলিল, আমি ইটের কারবার করিব, তাহাতে টাকা হইবে, আর ইট দিয়া আমার একখানা বাড়ি করিব। আর একজন বলিল, দূর হ, তোর নেহাত ছোট নজর, আমি তোর চাইতে বেশি একটা কিছু হব, আমি ইঞ্জিনিয়ার হব। কত লোক আমার কাছে ঘর বাড়ির নকশা করিয়া নিতে আসবে, কত লোকের বাড়িঘর বাঁধিয়া দিব, আমি একটা 10 জনের একজন হইব। বলিস কি, আমার নামে একটা স্ট্রিট যদি না হয় তখন দেখিস। তৃতীয় ভ্রাতা, বিল্ডার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার সব বাজে লোক, তোরা হবি চিনির বলদ। আমি কি করব জানিস? আমি অন্যের কাজ নিয়ে ছুটোছুটি করিতে যাইব কেন? সব কাজে আমার নিজের বুদ্ধি খাটিবে, সব নতুন ফ্যাশনের বাড়িঘর করিব। আমার সব এমন হইবে যাহা কেহ কখনো দেখে নাই। শেষ ব্যক্তি বলিয়া উঠিল, তোরা যাই করিস ভাই, এমন কিছু করিতে পারিবি না যাহার উপর আমার বক্তৃতা না চলিবে। উত্তম হইল, দেখ দেখি, তোরা যাহা করিবি আমি তাহার দোষ ধরিব, আমার কাজের আর অভাব কি? 4 ভাইয়ের পরামর্শ ঠিক হইল। একজন ইটের কাজ করিয়া কিছু টাকা করিল, ইট দিয়া তাহার একটি বাড়িও হইল। তাছাড়া এক দুঃখিনী বুড়িকে ওই ইট দিয়া আরেকটি ঘর করিয়া দিল। কন্ট্রাক্টর ইত্যাদি মহাশয়ও কথা মতো কাজ করিলেন। মিউনিসিপালিটিকে খোঁচাইয়া নিজের নামে একটি স্ট্রিট পর্যন্ত কেমন করিয়া লইয়াছেন। তিনিও একটা কিছু হইয়াছেন। তৃতীয় বেচারা নূতন ধরনের বাড়ি করিতে গিয়া চাপা পড়িয়া মরিল। খুঁত ধরা মহাশয়ের তো কথাই নাই, তাহার কাজ পুরোই না। মরিবার সময় পর্যন্ত সে সন্তোষজনক রূপে প্রশংসার সহিত কর্তব্য কাজ করিয়া গেল। একদিন স্বর্গের দরজায় দরওয়ান দেবতা বসিয়া রহিয়াছেন। সে প্রকাণ্ড দরজা, বিশ্বকর্মার হাতের তৈরি। বুঝিতেই তো পারো, স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর যাহা করিয়াছেন সে কেমন সুন্দর। এত সুন্দর যে আর কি বলিব। দরজায় প্রকাণ্ড প্রকাণ্ড 2খানা কাঁচ লাগানো, তাহার ভেতর দিয়া দরওয়ান ঠাকুর কে আসিল দেখিতে পায়, কিন্তু সম্প্রতি তিনি তাহা করিতেছিলেন না। অনেক কাল হইল স্বর্গে লোক আসে না, তাই আজকালের ব্যস্ততা কিছু কম। দেবতা দরজা খুলিবার হীরার হ্যান্ডেলে হাত ঝুলাইয়া সোনার টুলে বসিয়া ঝিমাইতেছেন। এমন সময়ে কড়াত কড়াত করিয়া দরজায় ঘা মারিবার শব্দ হইল। বাহির হইতে একজন লোক বলিতেছেন, অনুগ্রহ করুন মহাশয়, আমি ভিতরে আসিতে প্রার্থনা করিতে পারি? দরজাগুলি তো মন্দ নয়, কিন্তু স্বর্গের দ্বার বন্ধ থাকিবে কেন? দরজাগুলি আরো বড় হওয়া উচিত। তুই কে রে, পৃথিবীর লোক? ক্যাচ ক্যাচ করিয়া কথা কহিতেছিস? অত মোটা সুরে বলিতেছেন কেন? আমি স্বর্গে যাইতে চাই।
বটে, তুই করিয়াছিস কি? আমি খুঁত ধরা কাজ করিয়াছি। আমার 3 ভাই যে কাজ করিয়াছে তাহার সমস্ত দোষ আমার নোট বইতে লিখিয়া আনিয়াছি। যে ইট পোড়াইয়াছিল সে আর 2 মণ কয়লা কম খরচ করিলে সুরকিওয়ালা সহজেই খোয়া করিতে পারিত। যার নামে স্ট্রিট হইয়াছে সে এত রোগা যে অত বড় স্ট্রিটে তাহার কিছু দরকার নাই। যে চাপা পড়িয়া মরিয়াছে। আরে থাম থাম, ওসব কি কাজ? তুই নিজের কাজ কি করিয়াছিস? এই সব নোট লিখিয়াছি। দূর হ বেটা, তুই কি আর কোনো কাজই করিস নাই? কেবল দোষ ধরা কাজই করিয়াছিস। আর স্মৃতি পুস্তিকায় তাহা লিখিয়াছি। যা যা, তোর এখানে আসিবার হুকুম নাই। আউর পচারিব কাঙ্কু জগন্নাথঙ্কু বলিয়া দরওয়ান দেবতা গান ধরিলেন। আমাদের সমালোচক দেখিলেন যে এত পথ খরচ, রেল ভাড়া, গাড়ি ভাড়া করিয়া আসিয়াও কোনো ফল পাইলেন না। বিরক্ত হইয়া মনে করিলেন যে কাগজে লেখা উচিত স্বর্গে ভালো অভ্যর্থনার বন্দোবস্ত নাই। গাড়ি পাইতে অনেক দেরি, সুতরাং ইত্যবসরে দরজার দোষগুলি টুকিয়া রাখিতে লাগিলেন। দরজার কথা শেষ হইলে সাহেবী দাড়ি ঠাকুরের গানের এক মজার বর্ণনা লিখিতেছিলেন। এমন সময় দেখিলেন যে যে বুড়িকে তাহার বড় ভাই ঘর করিয়া দিয়েছিলেন সে আসিতেছে। তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ও বুড়ি, তুই কেমন করিয়া আসিলি? তাই তো বাপু, আমি তো কিছু জানি না। আমি গরিব দুঃখিনী বুড়ি, এমন তো কিছুই করি নাই যাহাতে এখানে আসিতে পারি। তুই কি কোনো কাজই করিস নাই? আমি তো সমালোচনা করিয়াছি। আমার আর তো কিছুই মনে হয় না। তবে একদিন আমার বাড়ির কাছে পুকুরে জমা বরফের উপরে পাড়ার সকলে খেলা করিতে গিয়াছিল। যাইবার সময় আমাকে সকলেই দেখিয়া মিষ্টি কথা কহিয়া গেল। আমি ভয়ানক কাতর ছিলাম। কিছুকাল পরে দেখি আকাশে একরকম মেঘ দেখা দিয়াছে। ওরূপ মেঘ আমার জন্মে আমি আর একবার দেখেছিলাম। তখন 2 মিনিটের মধ্যে সমুদয় বরফ ফাটিয়া গিয়াছিল। আমার মনে বড় ভয় হইল। এখনই এতগুলি লোক ডুবিয়া মরিবে ভাবিয়া আমার চক্ষে জল পড়িতে লাগিল। আমি কি করি? রোগে মরি, উঠবার শক্তি নাই, ডাকিলেও কেউ আমার কথা শুনিবে না। তখন আমি আস্তে আস্তে অনেক কষ্টে বাহিরে আসিয়া আপনার ঘরে আগুন লাগাইয়া দিলাম। সকল লোক বুড়ি পুড়িয়া মরিল মনে করিয়া দৌড়িয়া আসিল। আমি তারপর কি হইল বিশেষ জানি না, কেবলমাত্র একবার জিজ্ঞাসা করিলাম, কারু কিছু হয়নি তো? একজন লোক বলিল, না, আমরাও আসিয়াছি আর বরফও ভাঙিয়া গিয়াছে। তারপর আর কিছু জানি না, কে যেন আমাকে এখানে আনিয়াছে। বুড়ির কথা শুনিয়া দরওয়ান দেবতা স্বর্গে খবর দিলেন, আর দলে দলে দেবতারা আসিয়া এসো এসো বুড়ি এসো বলিয়া আদর করিয়া বুড়িকে স্বর্গের ভিতর লইয়া চলিলেন। কিন্তু বুড়ি সমালোচকের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। বলিল, ওর ভাই আমাকে বাড়ি করিয়া দিয়াছিল, আমার থাকিবার জায়গা ছিল না। ও মুখ কালো করিয়া ফিরিয়া যাইবে, আর আমি কোন প্রাণে তোমাদের স্বর্গে যাই? আমার মনে বড় লাগে। আমাকে তোমরা স্বর্গে নিও না, এ বেচারা তাহা হইলে বড় কষ্ট পাইবে। তখন দেবতারা সমালোচককে বলিলেন, অলস অপদার্থ, যা, বুড়ির জন্য তোকে স্বর্গে নিয়ে যাওয়া হইল। তুই জীবনটা কেবল সমালোচনা করিয়াই কাটাইলি, ভালো কাজ কিছুই করিলি না। তোর মতো লোক আর এর পূর্বে স্বর্গে যায় নাই। দেবতারা তারপর বুড়ির সঙ্গে সমালোচককেও টানিয়া স্বর্গে নিয়া চলিলেন। সমালোচক হতবুদ্ধি হইয়া রহিল। একবার মাত্র বলিল, টানিয়া লওয়া বুঝি তোমাদের অভ্যাস নাই? ভালো করিয়া টানা হইতেছে না, এমন করিয়া বুঝি টানে? ঢেকে যেখানেই থাক, তার ধান ভাঙা কাজ ঘোচে না। আমাদের সমালোচক ভায়া স্বর্গে গিয়াও খুঁত ধরিতে ব্যস্ত। আর কি বা করে, একটা কাজ তো চাই। কতকগুলো ছেলে আছে, তারা কেবলই খুঁত ধরে। পরের দোষ দেখিয়া তাহার নিন্দা করার চেয়ে নিজের দোষ শুধরাইয়া পরের গুণ দেখা ভালো।
নূতন গল্প। এক রাজা, তার 3 ছেলে। বড় ছেলে গাঁজা খায়, মেজ ছেলে লাঠি হাতে ঘুরিয়া বেড়ায়, ছোট ছেলে বাপের কাছে বসিয়া রাজ্যের কাজকর্ম দেখে। বড় দুটো ছোটটিকে দেখিতে পারে না। সোনার গাছ, রূপোর পাতা, শ্বেত কাকের বাসা তাতে রাজার বড় ইচ্ছা এই গাছ ছেলেরা আনিয়া দেয়। 3 ছেলে কত জায়গায় ঘুরিল, বড় দুটির কি হইল জানা গেল না। ছোটটি ঘুরিয়া ঘুরিয়া এক রাজার বাড়িতে যাইয়া উপস্থিত। সেখানে জনপ্রাণী কিছুই নাই, সব খালি। এক ঘরে একটি মেয়ে ঘুমাইয়া আছে, তার মাথার কাছে রূপোর কাঠি, পায়ের কাছে সোনার কাঠি। সে পায়ের কাঠিটি মাথায় আনিল আর মাথার কাঠিটি পায়ের দিকে লইল। আর অমনি মেয়েটি জাগিয়া উঠিয়া তাহাকে বলিতে লাগিল, হায় মানুষের ছেলে, তুই এখানে কেন এলি? তোকে এক্ষুনি খেয়ে ফেলবে। এ বাড়িতে রাক্ষস থাকে, আমার বাবাকে খেয়েছে, মাকে খেয়েছে, বাড়ির সকলকে খেয়েছে। সেদিন 2টি রাজার ছেলে সোনার গাছ, রূপোর পাতা, শ্বেত কাকের বাসা তাতে এই গাছ নিতে এসেছিল, তাদেরও খেয়েছে। আমাকে যে কেন খায়নি জানি নে। সে বুঝিতে পারিল যে মেয়ে তাহার 2 দাদার কথাই কহিতেছে। তাহার সঙ্গে আলাপ করিয়া কত কথাই জানিয়া লইল। রাক্ষসগুলি সহজে মরিবে না, তবে যদি কেহ ওই পুকুরের তলায় যে স্ফটিকের স্তম্ভ আছে সেটাকে এক নিঃশ্বাসে ডুব দিয়া তুলিতে পারে, তারপর তাহাকে ভাঙিয়া তাহার ভিতরে যে ভ্রমরটি আছে তাহাকে মারিয়া ফেলিতে পারে, তবে ওইগুলি মরিবে। রাক্ষসেরা যত লোককে খাইয়াছে তাহার হাড়গুলি সবই রাখিয়া দিয়াছে। যদি কেহ রাক্ষসগুলিকে মারিয়া তারপর ওই হাড়গুলিতে এই সোনার কাঠি এবং রূপার কাঠি ধোয়া জল ছড়াইয়া দিতে পারে, তবে ওই সকল লোক বাঁচিয়া উঠিবে। রাজার ছেলে এই কথা শুনিয়া একদিন রাক্ষসদের অনুপস্থিতিতে এই সকল কার্য সাধন করিল, রাক্ষসও মারিল, ভাইদেরও বাঁচাইল। আরও এক গল্প শুনিয়াছি। রাজার মেয়ে মরিয়া গেল। মুনি ঠাকুর আসিয়া রাজার নিকট বলিলেন, রাজা, তোমার মেয়েকে আমি বাঁচাইয়া দিতেছি, আমাকে একটা বড় কড়া দাও, একটা টেবিল দাও, একটা ছুরি দাও, আর জল ও আগুন দাও। রাজা সকলই দিলেন। মুনি ঠাকুর সেই মরাটাকে কড়াতে সিদ্ধ করিয়া তাহার মাংসগুলি ফেলিয়া দিলেন। পরে হাড়গুলি পরিষ্কার করিয়া টেবিলে রাখিয়া তাহাতে মন্ত্রপূর্বক জল ছড়াইয়া দিলেন, আর অমনি যে মেয়ে ছিল সেই মেয়ে হইয়া উঠিল। এসব তো গেল গল্প। সত্যি সত্যি মরা বাঁচাইতে দেখিয়াছ? আমি দেখি নাই, কিন্তু শুনিয়াছি। চোরাসান্নিপাত রোগে যাহারা মরে তাহাদের অনেককে দেশীয় শাস্ত্রীয় কবিরাজেরা বাঁচাইয়াছেন, এইরূপ গল্প অনেকের মুখে আমি শুনিয়াছি। একখানি ইংরাজি কাগজে নিম্নলিখিত গল্পটি পড়িয়াছি। বিলাতের একজন ডাক্তার একটি ছোট কুকুরের গলার শিরা কাটিয়া দিলেন। কুকুরটি দেখিতে দেখিতে রক্ত পড়িয়া মরিয়া গেল। মরিয়া গেলে পর 3 ঘণ্টা কাল একটি ঘরে কুকুরটিকে রাখিয়া দেওয়া হইল। কুকুরটি শক্ত হইয়া গেল। তারপর তাহাকে গরম জলে ফেলিয়া ক্রমাগত মাজিয়া দেওয়া হইল। হাত পাগুলি অনেকক্ষণ নাড়িয়া চাড়িয়া দিলে পর শরীরটা যেন বেশ নরম হইল। তারপর সাহেব একটা রবারের নল দিয়া তাহার পেটে 3 ছটাক রক্ত পুড়িয়া দিলেন। একটা কল দিয়া কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস করানো হইতে লাগিল এবং একটা বড় কুকুরের রক্ত ওই ছোট কুকুরটির গায়ে প্রবেশ করাইয়া দেওয়া হইল। এই সকল কার্য একবারে হইতে লাগিল, অর্থাৎ একজন সাহেব নিঃশ্বাস প্রশ্বাস করাইতে লাগিলেন, একজন রক্ত দিতে লাগিলেন, আর একজন ক্রমাগত তাহার শরীরটা মাজিতে লাগিলেন। ক্রমে কুকুরটির চক্ষু সতেজ হইল, আর কয়েক মুহূর্ত পর শরীরটা একটু একটু কাঁপিতে লাগিল। তারপর কুকুরটি হাঁপাইতে লাগিল, চক্ষু উজ্জ্বল হইল, শেষে ফিট হইলে যেমন হয় সেই রূপ করিতে লাগিল। তারপর ক্রমেই শান্ত হইয়া আসিতে লাগিল, একটু একটু কোঁকাইতেও লাগিল। প্রথম রক্ত দেওয়ার 20 মিনিটের মধ্যে
কুকুরটি উঠিয়া বসিল, শীঘ্রই দাঁড়াইয়া তারপর হাঁটিতে লাগিল। 2 দিনের মধ্যে সে রাস্তায় দৌড়িয়া বেড়াইতে লাগিল। সাহেবদের গরু বাছুর মারিতে আপত্তি নাই, সুতরাং ডাক্তার মহাশয় একটি বাছুরকেও ঐরূপ করিয়া দেখিলেন, সেও বাঁচিল। আর একটি ছোট কুকুরকে জলে ডুবাইয়া মারিয়া আবার ওই প্রণালীতে বাঁচাইয়া দিলেন। আমরা ছোটখাটো রকমের এক প্রকার মরা জানোয়ার বাঁচাইয়াছি, সে হয়তো পাঠকগণের মধ্যে সকলেই একবার করিয়া থাকিবেন। মাছিগুলিকে 2-1টা চড়চাপড় মারিলেই তাহারা মরিয়া যাইতে রাজি হয়। একটি মাছিকে ঐরূপ করিয়া তাহাকে সহজেই পুনরায় বাঁচানো যাইতে পারে। মাছিটিকে এক হাতে রাখিয়া আর এক হাত দিয়া তাহার উপর একটি ঘর নির্মাণ করিয়া দেও। ঘরের একটি ছোট দরজা রাখিয়া তাহার মধ্যে দিয়া খুব ফু দিতে থাকো, দেখিবে শীঘ্রই মাছিটি বাঁচিয়া উঠিবে। আমাদের দেশের কথা শুনিয়াছি, সর্পাঘাতে মরা লোকগুলিকে 3 দিন 4 দিন পরে ওঝা আসিয়া মন্ত্র পড়িয়া বাঁচাইয়া দিতে পারে। সত্য মিথ্যা শপথ করিতে পারি না।